নমস্কার। গল্প চিরন্তনীতে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা উপন্যাস দোলনা। আজ শুনবেন উপন্যাসটির ৯ম পর্ব। অলোক রাস্তায় বেরিয়ে পড়ে সেই কথাই ভাবতে ভাবতে যায়। জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজছে, কিন্তু সে গান মানুষের মনের গভীরে প্রবেশ করছে কই? নাকি গভীরতাই নেই কোথাও কোনোখানে? শুধু তার ভান করে মানুষ। যে মুহূর্তে নিজের গায়ে আঁচড় এসে পড়ে, ভেঙে যায় সব উদারতার ভান, ধরা পড়ে গভীরতার ছদ্মবেশ। কে জানে মানুষ সম্পর্কে বেশি অবিচার করে ফেলেছে কিনা অলোক। যাক, এখন আপাতত কর্তব্যে মন দেওয়া যাক। মনুষ্য প্রকৃতির বিচার পরে করলেও চলবে। আগে গেল সিদ্ধার্থের বাড়ি। সিদ্ধার্থ আছে। বয়সে অলোক বছর তিনেকের ছোট হলেও বরাবর সিদ্ধার্থই বলে, দাদা বলে না। ছেলেবেলার ঘুড়ি ওড়ানোর সঙ্গী, বড় হয়ে বড় বড় আলোচনার সঙ্গী। বাল্য এসে ডেকেছে, সিদ্ধার্থ আছে? সিদ্ধার্থের বাড়ির যে কেউ সস্নেহ সুরে জানিয়েছে সে বাড়ি আছে কি নেই, থাকলে ডেকে দিয়েছে। আজ কিন্তু যেই প্রশ্ন করল, সিদ্ধার্থের দাদা বিরক্ত মুখে ভুরু কুঁচকে বলল, কেন, সিদ্ধার্থের খবর তুমি রাখো না? এত বন্ধু। অলোক অবাক হলো, বলল, কি খবর? তিনি আর এ বাড়িতে থাকেন না। কবে থেকে? বিমূঢ় প্রশ্ন, কারণ এত তাড়াতাড়ি চলে যাবার কথা তো ছিল না। কথা ছিল রেজিস্ট্রিটা হয়ে গেলে যাবে। কবে থেকে মনে নেই, অগ্রাহ্য ভরে বলেন দাদা। কাল না পরশু কবে যেন। যাক, অন্যত্র থাকাই মঙ্গল। সর্বদা যদি তার সেই চন্দ্রবদন দেখতে না হয়, সেটাই সুখের। দরজাটা মুখের উপর বন্ধ করে দেন দাদা। বুঝতে অসুবিধে হলো না, একটা রাগারাগির বিপর্যয় ঘটে গেছে। আর তাতে আশ্চর্যও হলো না অলোক। এটাই স্বাভাবিক, এই দেখতেই অভ্যস্ত সবাই। ছেলেমেয়ে বড় হয়েছে বলেই যে আপন জীবনসঙ্গী নির্বাচন করে নেবার স্বাধীনতা থাকবে, তার এত আবদার আসেনি এখনো দেশে। আমরা তোমায় ভালোবাসি, প্রাণের থেকে ভালোবাসি, সেই পাওয়াটাই কি যথেষ্ট নয় তোমার পক্ষে? তুমি আবার অপর একজনকে ভালোবাসতে যাও কি বলে? গর্হিত, নিতান্ত গর্হিত। হ্যাঁ, করছো বটে তোমরা আধুনিকেরা, কিন্তু আমরা অনুমোদন করছি না সেটা। কিছুতেই প্রসন্ন দৃষ্টি ফেলছি না তোমার ভালোবাসার ওপর। তোমার কষ্ট হবে, তুমি সারা জীবন নিঃশ্বাস ফেলবে, তাতে কি? আমাদের আওতা ছাড়িয়ে, আমাদের বাদ দিয়ে তোমার যে সুখ, সে সুখে সহানুভূতি নেই আমাদের। এই তো, এই রকমই তো। এর ওপর আবার সিদ্ধার্থ আলাদা বাসা করে নববিবাহিতাকে নিয়ে সংসার পাততে চায়। এর পরেও ক্ষমা করা হবে? কথায় কথায় ওদেশ দেখাই বলে আর ওদেশের ফ্যাশনগুলো রপ্ত করে নিয়েছি বলে সত্যি তো আর ওদেশই হয়ে যায়নি আমরা। একটা সন্দেহযুক্ত মেয়েকে বিয়ে করা গর্হিত, বিয়ে করেই আলাদা হওয়াটাই গর্হিত। মা বাপের সঙ্গে চোটপাট করা তো আরও গর্হিত। তিনটে গর্হিত কাজ করেও পরিত্যক্ত হবে না সিদ্ধার্থ। সিদ্ধার্থকে তবে খুঁজতে যেতে হবে তার নতুন বাসায়। সে বাসা অলোক আগে দেখে এসেছে, তবু বুদ্ধি করে সেই শিশু প্রতিষ্ঠানে ফোনে খোঁজ করল। ওখানে কি উপস্থিত আছেন উনি, সিদ্ধার্থ মজুমদার? আজ একটি বেবিকে নিয়ে যাওয়ার কথা ছিল যার। একটু পরেই যাবার কথা। না, যায়নি। অতএব দ্রুত গাড়ি চালিয়ে চলে গেল সেই নতুন বাসায়। আর অবাক হয়ে দেখল, চারদিকের ঝড় উপেক্ষা করে ঘর সাজাচ্ছে সিদ্ধার্থ। এটা কি হচ্ছে? টবে গাছ প্রতিষ্ঠা, ওদিকে সংসার প্রতিষ্ঠা তো মাথায় উঠল। কেন, মানে? সুমি এখন বলছে ছেলে ছাড়বে না। ছেলে ছাড়বে না?
সিদ্ধার্থ হাসল, বলল, বলবে জানতাম। বলবে জানতে? হ্যাঁ অলোক। সিদ্ধার্থ একটু রহস্যময় হাসি হাসে। জানতাম, কারণ সুমনাকে যে জানি। তাই তো বাড়ির লোককে একটা মিথ্যে কথা বলে চটিয়ে এলাম। মিথ্যে কথা? হ্যাঁ, হিসেব মতো মিথ্যেই। তবে জানো তো, কোনো মিথ্যেকে যদি বারবার সত্যি বলে ঘোষণা করা যায়, সেটা আর মিথ্যে থাকে না, সত্যি হয়ে ওঠে। তুমি যে রহস্যময় হয়ে উঠছ সিদ্ধার্থ। বাড়ির লোককে চটিয়েছ সেটা বুঝে এলাম। গিয়েছিলি বুঝি? হ্যাঁ, তোমার দাদা বললেন তোমার এই চন্দ্রবদন যত না দেখতে হয় তাদের ততই মঙ্গল। ব্যাপার কি? ব্যাপার বলতে কিছু না, ওই ছোট্ট একটু অমৃত ভাষণ। ভেবে দেখলাম, সুমনা যখন ছেলেটাকে ছাড়বেই না, তখন ওটাকে দুজনে ভাগ করে নিলেই ওর ভার কমে। ছেলেটাকে নিজেরই কুকীর্তির ফল বলে চালিয়ে দিলাম আর কি। সিদ্ধার্থ, আহা, চমকাচ্ছিস কেন বাবা? তোর বোনের তো আর তাতে জাত যাচ্ছে না। কান্তি কাকা ডেকে ধমকালেন, বললেন, আমার কুমারী মেয়ের নামে দুর্নাম রটাচ্ছ কোন সাহসে? দিলাম একটু শুনিয়ে। বললাম, দুর্নাম তো আপনারাই রটিয়ে বেরিয়েছেন। বেচারা ভদ্রলোককে শুনিয়ে দেবার ইচ্ছা ছিল না, কিন্তু তখন টাটকা বাড়ি থেকে ঝগড়া করে এসেছি। কিন্তু তুই এমন বজ্রাহত বনস্পতি মেরে গেলি কেন? বুদ্ধিটা কিছু খারাপ হয়েছে? কিন্তু এ তুমি কি করলে সিদ্ধার্থ? ঠিকই করলাম অলোক। চল এখন সেই বিদ্রোহিণীকে জানিয়ে আসি, তোমার পোষা বৎসটিকে আর বিদায় দিতে হবে না, তাকে মজুমদার শাবক নামে প্রতিষ্ঠিত করে ফেলা হবে। স্বপ্নাহতের মতোই বাড়ি ফেরে অলোক। ভাবতে পারে না এ সিদ্ধার্থের উদারতা না নির্বুদ্ধিতা। কিন্তু নির্বুদ্ধিতা কি একা সিদ্ধার্থেরই? কত বড় নির্বোধ সুমনা! সুমি, সুমি! সুজাতা এসে আছড়ে পড়ল। সুমিকে তাহলে তোরা নিয়ে যাসনি? আর আছড়ে না পড়ুক ভিড় করল বাড়ির সবাই। না তো, ও তো যাবে না বলে জেদ ধরে। তাই তো জানি অলোক, হঠাৎ দেখছি নেই। জানি না কোথায় চলে গেল, আর কি করে চলে গেল। কেউ তো দেখতেও পায়নি। ঘর ভরা জিনিস সব পড়ে বাবা। সিদ্ধার্থের দিকে তাকায় সুজাতা। ছেলেটা বাড়ি থেকে চলে যাবে বলে 5 জনে দিয়েছিল আদর করে খেলনা, পুতুল, জামা, জুতো, সব ফেলে রেখে শুধু ছেলেটাকে নিয়ে কোথায় পালিয়ে গেল। সিদ্ধার্থ শুকনো মুখে বলে, এমনি কোথাও বেড়াতে টেড়াতে যায়নি তো? কোথাও যায় না বাবা, এই ঘরটার ভিতর পড়ে থাকে। কি খেয়াল হলো, নিজেই বলল কোথায় আশ্রমে ভর্তি করে দেবে। নিজে কলেজে ভর্তি হয়েছে, আজ হঠাৎ কি মতি হলো, বলল যাব না, তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু সত্যি চলে যাবে ভাবিনি। কেঁদে ফেলল সুজাতা। কিন্তু পুরুষদের তো আর কাঁদা চলে না, তাই তাদের ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে যেতে হয় কোথায় পালালো খেপে যাওয়া মেয়েটা তাই খুঁজতে। হ্যাঁ, বাপ, কাকা, জ্যাঠা, দাদা, প্রেমিক সবাই ছুটোছুটি করছে। ব্যাপারটার গুরুত্ব আর অস্বীকার করা যায় না। থানায় থানায় খবর চলে যায়, একটি শিশু সমেত একটি তরুণী মেয়ে নিখোঁজ। বুদ্ধি ঈষৎ অপ্রকৃতিস্থ। মেয়েটি লম্বা, ফর্সা, চশমা চোখে, বাচ্চাটি গৌরাঙ্গ, স্বাস্থ্যবান। কিন্তু আশ্চর্য, এত তাড়াতাড়ি এমন নিশ্চিহ্ন হয়ে গেল সুমনা। সন্দেহ নেই বাড়ি থেকে বেরিয়েই ট্যাক্সি চেপেছে, কিন্তু কোন দিক লক্ষ্য করে? তা হয়রানি হয় বই কি, সকলেরই হয়। আরও হয়রানি হয় থানার কার্য তৎপরতায়। বাচ্চা সমেত মেয়ে ছেলে এক একটা ধরে ফেলেছে প্রায় সকলেই। তাই শনাক্ত করতে ছুটতে হয় মুচিপাড়া থানায়, তালতলা থানায়, বড়বাজার থানায়। একটা আধবয়সী ঝি মনিবের ছেলেকোলে রাস্তা পার হতে বিভ্রান্তের মতো এদিক ওদিক তাকাচ্ছিল, তার সেই বিভ্রান্তির সুযোগ তৎপর পুলিশ ছাড়েনি। একটা বাজারের শাকওয়ালি দিনের শেষে খালি ডালা আর ভর্তি গেঁজে নিয়ে ফিরছিল, সঙ্গে একটা বছরাষ্টিকের ছেলে।
তাদের আটকে রেখে 14 পুরুষান্ত গালাগালি খাচ্ছে পুলিশ। ধরে রেখেছে একটা স্কুলের মেয়েকে, শুকনো মুখ, শ্রীহীন শাড়ি, ছেঁড়া চটি। অপরাধের মধ্যে তার চোখে চশমা। সঙ্গে বাচ্চা নেই, তা না থাক, চশমাটা তো রয়েছে। তাঁতির মাকুর মতো কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত টানাপোড়েন করে বেড়ান কান্তিবাবু, অলোক, সিদ্ধার্থ। আর বেলা যখন 5টা, তখন টেলিফোন বেজে ওঠে কান্তিকুমারের ঘরে। থানা থেকে নয়, রেলওয়ে স্টেশন থেকে। মেয়ে গলা। না, সে বলবে না কোথা থেকে বলছে, হাওড়া কি শিয়ালদা। শুধু জানাচ্ছে তাকে যেন আর খোঁজা না হয়, সে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। সুজাতার তীব্র তিরস্কারে বিঁধে রেখে চলে গিয়েছিল। সুজাতা ভাবেনি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে সুমনা, যেতে পারবে। ছেলে কোলে করে কোথায় যাবে? তাই নিজের ঘরে গিয়ে খাটের বাজুতে মাথা ঠুকছিল আর ভাবছিল আরও তীব্র কিছু বলতে পারলে ভালো হতো, আরও কঠিন, আরও মর্মান্তিক, যাতে রাগে অপমানে ছটফটিয়ে গাড়িতে গিয়ে ওঠে সুমনা। ছেলেটাকে একবার চোখ ছাড়া করে রেখে এলেই যে সুমনার ঘাড়ের ভূত নামবে, এ বিষয়ে সন্দেহ মাত্র নেই সুজাতার। নিজের হাত যদি থাকতো সুজাতার, কবে মেয়েকে ওই ভূতের হাত থেকে উদ্ধার করত। কিন্তু সুজাতার নিজের হাতে কিছুই নেই। হাত না থাকলেই সব বিষ জিভে উঠে আসে, এই নিয়ম। তাই সুজাতা ভাবছিল আরও বিষ ছড়িয়ে আসতে পারলে হয়তো কাজ হতো। ভাবেনি কাজ হচ্ছে তখন অন্য পথে। মা চলে যাবার পর সুমনা ড্রয়ার খুলল। গুনে টুনে দেখল না, সে ধৈর্য নেই এখন। যত যা টাকা পয়সা ছিল মুঠো করে তুলে নিয়ে বটুয়ায় ভরল। পোস্ট অফিসের পাসবইটা নিল। আগে মাঝে মাঝেই আদর করে টাকা দিয়েছে সবাই, বই কিনতে, শাড়ি কিনতে। সব ফুরোয়নি, সুজাতাই জোর করে জমা দিয়ে দিয়েছিল, সুমনার ঘোরতর আপত্তি অগ্রাহ্য করে। জীবনে এই প্রথম মায়ের বুদ্ধিটা সত্যিকার বুদ্ধি বলে মনে হলো সুমনার। টাকা নিল, গয়না নিল না। গলার হারটা আর হাতের বালা দুটো খুলে ড্রয়ারে রেখে ড্রয়ারের চাবিটা রেখে দিল ড্রয়ারের ওপর। তারপর ছেলেটাকে তুলে কাঁধে ফেলল। সিঁড়ি দিয়ে নামা চলবে না, সবাই দেখতে পাবে। বাথরুমের দিকে জমাদার ওঠবার লোহার সিঁড়িটার দিকে তাকালো। ওইটাই এখন ভরসা। নেমে গেল ঘুরে ঘুরে। দেখতে পাবে না, কেউ এদিকে আসে না। যদি দেখতে পায় বলবে, বেশ করেছি, চলে যাচ্ছি, আমাকে আটকাতে পারো না তোমরা, আমি নাবালিকা নই। অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে যেন ঝগড়া করে সুমনা। দামাল হয়ে ওঠা ভারী ছেলেটাকে কাঁধে ফেলে রাখা সহজ নয়। অনবরত তাকে চেপে ধরতে হচ্ছে। তবু দ্রুত পায়ে বাড়ির পিছনের গলিটা পার হয়ে বড় রাস্তায় পড়ে সুমনা। কিন্তু আশ্চর্য, একটা চেনা মুখের সামনে পড়ে না। কলকাতা শহর এমনি, পাড়ার লোকও তাকিয়ে দেখে না, অথবা দেখলেও কিছু বলে না। সামনে নীলবাড়ির জানলা দিয়ে দেখেছিল নীলবাড়ির একটা মেয়ে। মাকে গিয়ে বলল, কান্তিবাবুর বড় মেয়ে সেই ছেলেটাকে কোলে নিয়ে কোথায় বেরোলো। মা বলল, একলা? তাই তো দেখলাম। তাহলে ডাক্তারের কাছে টাছে গেল বোধহয়। শুনেছি তো বাড়ির লোকের সঙ্গে নন কোঅপারেশন। লজ্জাও করলো না ঘাড়ে করে রাস্তায় বেরোতে। ওদিকের হলদে বাড়ির বারান্দা থেকে দেখলেন হলদে বাড়ির গিন্নি। মেয়েকে ডেকে বললেন, দেখ দেখ, কান্তি উকিলের মেয়েটা সেই ছেলেটাকে ঘাড়ে করে একটা ট্যাক্সিতে উঠছে। কোথায় যাচ্ছে বল দেখি। মেয়ে সব জানতার ভঙ্গিতে বলে, অনাথ আশ্রমে। অনাথ আশ্রমে? হ্যাঁ, এইবার তো বলেছে দিয়ে দেবে। কে বললে তোকে? ওর খুড়ি ছোট পিসির চেনা নয়? এটা একটা উত্তর নয়, তবু উত্তর বলে মেনে নিল মা। দেখল পাড়ার কটা ছোট ছেলে, যারা রাস্তার মাঝখানে ইট খাড়া করে ক্রিকেট খেলছিল। দেখল এ বাড়ি ও বাড়ির কটা চাকর, যারা একটা বাড়ির রোয়াকে বসে গুলতানি করছিল। ওরা শুধু দেখল, কোনো মন্তব্য করল না। কিন্তু সুমনার বাড়ির কেউ দেখতে পেল না। সুমনা নির্বিবাদে একটা ট্যাক্সিতে উঠে বসল।
আপাতত লোকের চোখ থেকে তো রক্ষা পাওয়া যাক, তারপর ভাবছি। অতঃপর কি করব ভাবল সুমনা। প্রফেসর আর্কের কাছে গিয়ে দাঁড়াবে, বলবে, আপনার নির্দেশ মানতে পারলাম না, হেরে গেলাম, এখন বলুন এরপর কি করব? না, তা হয় না। প্রফেসর যখন বলবেন, আমি তোমায় ইন্টেলিজেন্ট বলেই জানতাম সুমনা। কোথায় যাবেন? ড্রাইভার জানতে চাইছে, ঠিক যে কথাটা সুমনা নিজেই নিজের কাছে জানতে চাইছিল এতক্ষণ। বলল, শিয়ালদা স্টেশন। শিয়ালদা কেন বলল? গন্তব্যস্থান কি তবে নির্বাচন করা ছিল সুমনার? না, তা নয়। ওর হঠাৎ মনে হলো হাওড়ায় অনেক ভিড়, হয়তো অনেক চেনা মুখ বেরোবে। শিয়ালদা একটু লুকোনো, একটু চাপা, একটু নিশ্চিন্তের। স্টেশনে নেমে কি করবে তা জানে না সুমনা, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই বুঝি সন্ধ্যা হয়। গাড়ি থেকে নামবার আগেই দেখল কাকিমার ভাই আর ভাজ। ওহ, রানাঘাটে যাচ্ছেন ওরা, যেটা কাকিমার বাপের বাড়ি। গতকাল যেন ওরা এসেছিলেন না সুমনাদের বাড়িতে কাকিমার সঙ্গে দেখা করতে? অবশ্যই সবই জেনে গেছেন, শুনে গেছেন। ওদের সামনে নামা চলবে না। ব্যাকুল হয়ে ড্রাইভারের উদ্দেশ্যে নিবেদন জানালো, দেখুন, শুনছেন, আমার বলতে ভুল হয়েছিল, শিয়ালদা নয়, হাওড়া। বলতে ভুল হয়ে গিয়েছিল? শিয়ালদা নয় হাওড়া? পাগল নাকি? বয়স মারাত্মক, সঙ্গে একটা কচি ছেলে। বাঙালি ড্রাইভার রিস্ক নিতে রাজি হয় না, বলে, ঠিক আছে, অন্য গাড়ি দেখে নিন না। না, সময় নেই। ড্রাইভার বেঁকে বসেছে, যাবে না। কাঠ কবুল, কিছুতেই না। অন্য গাড়ি নিন না, অভাব তো নেই। তা আপনারই এত আপত্তি কিসের? অমনি তো যাবেন না, পয়সা দেব তো। পয়সা? পয়সা দেখাতে এসেছেন? ড্রাইভারই করছি বটে, কিন্তু আমরা ভদ্রলোকের ছেলে, আমাদের পয়সা দেখাতে আসবেন না। বেশ তো, আপনারা ভদ্রলোকের ছেলে, সেটা তো মস্ত একটা সুবিধে আমাদের। ভদ্রঘরের মেয়ের সুবিধে অসুবিধে অবশ্যই দেখবেন। না, আমার মিটারটা মিটিয়ে দিন। সুমনা এবার চোখ গরম করে। এইভাবে আমাকে নামিয়ে দিতে পারেন না আপনি। পাবলিকের প্রয়োজন আপনাকে দেখতেই হবে। মাপ করবেন। গাড়ির দরজা খুলে নেমে পড়েছে ও। অগত্যাই নামতে হলো সুমনাকে। আর হঠাৎ মনে হলো, টাকা থাকলেই কি সব হয়? বজায় থাকে মান মর্যাদা? সামান্য একটা গাড়ির ড্রাইভার, সেও এমনভাবে অপমান করলো কেন তবে? কই, প্রতিকার তো নেই সুমনার হাতে। বাড়িতে প্রতিপদেই মনে হয়েছে অপমানিত হচ্ছি। এতটুকু এদিক ওদিক হলেই মনে হয় আর আর না, চলে যাব, মান মর্যাদা বাঁচাতে বাড়ি ছেড়ে চলে যাব, যেন সমস্ত বাইরেটা সম্মানের রাজ সিংহাসন পেতে বসে অপেক্ষা করছে। এই তো তার প্রমাণ, আর এই তো তার শুরু। এরপর যখন চাকরির চেষ্টায় ঘুরবে, কে জানে কত অপদস্থ হতে হবে। হয়তো ছেলের সম্পর্কে প্রশ্নের আর শেষ থাকবে না, হয়তো তারা মন্তব্য করবে কটু, হয়তো বলবে, না না, ওরকম একটা দুধের বাচ্চা সমেত শিক্ষয়িত্রী আমরা রাখি না। বিধবা? তাতে কি, ছেলের বাপের একটা নাম পরিচয় তো ছিল। বানাবে সুমনা, যা খুশি, তাতেই কি অপমানের হাত থেকে রেহাই পাবে? তা যদিই বা রেহাই পায়, ত্রুটি তো হবেই প্রতিপদে। একজন কুমারীর চেয়ে, একজন পরিবারের গণ্ডির মধ্যকার বিবাহিতা মেয়ের চেয়ে অসুখ করতে পারে ছেলের, আবদার করতে পারে, পড়ে গিয়ে মাথা ফাটাতে পারে। শিউরে উঠল সুমনা। কিন্তু সেই ত্রুটির খেসারত্ব দিতে হবে তাকে নীরবে গঞ্জনা খেয়ে। হয়তো ওরা বলবে, আপনার দ্বারা চলবে না। সুমনাকে মিনতিতে ভেঙে পড়ে বলতে হবে, দেখুন, আমার না হোক এই বাচ্চাটার মুখের দিকে চান একবার,
চাকরি গেলে কি খেতে দেবো ছেলেটাকে? যে সুমনা বাড়িতে কারও এতটুকু কথা সইতে পারে না, বাবার নয়, মায়ের নয়, জেঠি জ্যাঠা কাকা কাকি ঠাকুমা পিসিমা কারও কথা নয়, সেই সুমনা? না, স্বাবলম্বন মানেই সসম্মান জীবন নয়। সেই অবলম্বনটুকু রক্ষা করতেও ক্ষেত্র বিশেষে অসম্মান বহন করতে হয়। হাওড়া এসে পৌঁছল, গিয়ে বসল 3rd ক্লাসের ওয়েটিং রুমে। এই ভালো, সুমনার পরিচিত জগতের সবাই তো প্রথম শ্রেণীর, তারা কেউ এলে এদিকে উঁকি দেবে না। ছেলেটা কাঁদছে। স্টেশন থেকে কি কিছু খাওয়াবে ওকে? কি খাওয়াবে? একমাত্র খাওয়ানো চলে ফল, লেবু কলা। কিনল, খাওয়াতে চেষ্টা করলো একটু, কিছু বা খেলো, কিছু খেলো না। সুমনার মনে হলো এতটা অবিমৃষ্যকারিতা না করলেই হতো, অন্তত অচিনের প্রয়োজনীয় জিনিসগুলো সঙ্গে নেওয়া উচিত ছিল, খাওয়ার পড়ার। কিন্তু সে জিনিসগুলো কি একটা আধটা? ফুড, স্টোভ, স্পিরিট, দেশলাই, সসপ্যান, বাটি, চামচ, ফিডিং বটল, সেগুলো সাফ করবার জন্যে ব্রাশ, সাবান, তাছাড়া স্নানের প্রসাধনের তোয়ালে, তেল, সাবান, চিরুনি, পাউডার, কাজল, জামা জুতো মোজা, কাঁথা বালিশ, আরও কত কত। অবশ হয়ে এলো সমস্ত শরীর। সুমনার ঘরটা ভর্তি যা কিছু, যত কিছু, সবই তো ওর দরকারি, প্রত্যেকটি মুহূর্তে দরকার। সেই জিনিসের বোঝা কিসে নিত সুমনা? মস্ত একটা সুটকেসে? সেটা কে বইত? মুটে? মোটঘাট আর ছেলে নিয়ে কোথায় গিয়ে উঠলে বেশ শোভন হতো, সুন্দর হতো? কে সসম্মানে দরজা খুলে দিয়ে বলতো, এসো এসো? না, ঘরে বাইরে কোথাও সম্মানের আশা নেই এই নাম গোত্রহীন ছেলেটাকে নিয়ে। তবু তো হতভাগা ছেলেটার জন্যে ভেবে আকুল হচ্ছে সুমনা। ভাবছে, কতক্ষণ খায়নি, কতক্ষণ ভালো করে শোয়নি, কোলের ভিতর কতক্ষণ থাকতে পারে দুষ্টু দুরন্ত ছেলে, কতক্ষণ ভালো লাগে। আচ্ছা, সুমনা যে চলে এলো, পালিয়ে এলো, তাকে কেউ খুঁজে বেড়াচ্ছে না? বেড়াচ্ছে অবশ্যই। অলোক, সিদ্ধার্থ, বাবা। সিদ্ধার্থ অপদস্থ হবে সেই আশ্রমের কর্তৃপক্ষের কাছে। সিদ্ধার্থ জীবনে আর কখনো ক্ষমা করবে না সুমনাকে। কিন্তু সুমনাও তো আর কারো ক্ষমা চায় না, ভালোবাসা চায় না, প্রতি প্রেম স্নেহ সহানুভূতি কিচ্ছু চায় না। সুমনা শুধু একটা জেদের অহংকার নিয়ে পৃথিবীটা দেখতে চায় আর পৃথিবীকে দেখাতে চায়। এতক্ষণ এত আলোড়নেও যা হয়নি তাই হলো। হঠাৎ এক ঝলক জল এসে চোখ উপচে গাল ভাসিয়ে দিল। এতক্ষণ শুনলেন দোলনা উপন্যাসটির 9ম পর্ব।